শিল্পা দেবী তার মেয়ে সুনিতাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, কারণ সুনিতা ছিল একমাত্র মেয়ে। অন্যদিকে শিল্পা দেবী তার ছেলেকেও ভালোবাসে, কিন্তু তার ছেলে কাজের সূত্রে তেমন একটা বাড়িতে থাকে না, তাকে কাজের জন্য অন্য শহরেই থাকতে হয়। এর ফলে শিল্পা দেবী তার মেয়ে এবং বৌমা ও স্বামীকে নিয়ে বাড়িতে থাকে। তবে শিল্পা দেবী তার মেয়ের ক্ষেত্রে কোনো রকম কিপটামি করত না, কিন্তু বৌমার বেলায় সবসময় শিল্পা দেবী কিপটামি করে থাকতো। এমনই একদিন, সুনিতা, কিরে সুনিতা, কোথায়? আরে এদিকে আয়। তুই তো জানিস আমি বাইরে গেলেই তোর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমি জানি তুই আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস। হ্যাঁ মা, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? আমি তো জানি তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। কই দাও, তাড়াতাড়ি আমার গিফটটা দাও। এই নে, আমি তো বাজার করতে গিয়েছিলাম, তাই শপিং মল থেকে তোর জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি। কেমন হয়েছে পরে দেখ। আর তোর বৌদি কোথায় বলতো? আমি বাড়িতে এসে গেছি তাও সামনে আসছে না, জানি না কোথায় ঢুকে বসে আছে। আরে বৌমা, ও বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ মা, আসছি। এই তো মা, বলুন, আমি এসে গেছি। তুমি কি কিছু শুনতে পাও না? আমি তো অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, সেই থেকে বাজারের ব্যাগ হাতে ধরে দাঁড়িয়ে আছি। তুমি দৌড়ে এসে আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিতে পারোনি? সত্যি আমি যে তোমার মতো একটা কুড়ে মেয়েকে কি জন্য বাড়ির বৌমা করতে গেলাম কে জানি। তুমি এক নম্বরের কুড়ে, কোনো কাজকর্মে তোমার মন বসে না। এই নাও, যাও, আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে যাও আর রান্না চাপিয়ে দাও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি কবিতার খুবই খারাপ লাগে, কিন্তু তবুও কবিতা শাশুড়ি মাকে কোনো পাল্টা জবাব দেয় না। সে শাশুড়ি মায়ের হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। অন্যদিকে শিল্পা দেবীর একমাত্র মেয়ে সুনিতা নতুন জামা পেয়ে লাফাতে লাফাতে নিজের রুমে চলে যায়। মা আমার জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে এলো, আমি সত্যিই খুব খুশি হয়েছি। আজকে আমি এই জামাটা পরে আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। আমার এই জামাটা দেখে সবাই অবাক হয়ে যাবে। এভাবে শিল্পা দেবী সবসময় তার একমাত্র মেয়েকে ভালোবাসা দেয়। শিল্পা দেবী যখনই বাইরে ঘাটে কোথাও যেত তখনই তার মেয়ের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসতো, কিন্তু বৌমার কথা সে একবারের জন্য ভাবতো না। সে শুধুমাত্র তার ছেলে মেয়ের কথাই বিবেচনা করত। তবে ছেলে যেহেতু সবসময় বাড়িতে থাকে না, তাই শিল্পা দেবীর সমস্ত ভালোবাসা মেয়ের প্রতি উজাড় করে দেয়। আর যখন ছেলে বাড়িতে আসে তখন শিল্পা দেবী বৌমাকে বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করার অর্ডার দেয়। আর কবিতা সবসময় তার শাশুড়ি মায়ের কথা মতো কাজ করলেও সে কখনো শাশুড়ি মায়ের কাছে ভালোবাসা পায় না। এমনই একদিন, কার্তিক, তুই এতদিন পর বাড়িতে ফিরলি, তুই তো একবার বলবি যে তুই আজকে বাড়িতে ফিরছিস, তাহলে আমি তোর পছন্দ মতো খাবার রান্না করে রাখতাম, প্রত্যেকবার আমি যেমনটা করি আর কি। ওহ মা, তুমি আমার জন্য আর কথা করবে বলো তো? আমি জানি তো, আমি যদি তোমাকে বলি যে আমি বাড়িতে যাব, তাহলে তুমি সারাদিন রান্নাঘরে ঢুকে বসে থাকবে আর আমার সঙ্গে কথা বলার সময় পাবে না। সেই জন্যই আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে আমার জন্য কিছু রান্না করতে হবে না, আমরা আজকে সকলে মিলে বাইরে খেতে যাব, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা বাইরে খেতে যাওয়ার, ঠিক আছে তাহলে চল আমরা সবাই মিলে আজকে বাইরে থেকে ডিনার করে আসি। এভাবে শিল্পা দেবী সবসময় নিজের ছেলের সামনে ভালো সাজার নাটক করে, আর সেই জন্য কার্তিক কখনো জানতে পারে না যে তার অনুপস্থিতিতে তার মা কবিতার সঙ্গে কতটা বাজে ব্যবহার করে। তবে কবিতাও কখনো তার স্বামীকে কিছু বলে না, কারণ কবিতা খুব ভালো মতোই জানি কার্তিক তার মাকে খুবই বিশ্বাস করে, আর সেই বিশ্বাস কবিতা কখনোই ভাঙতে চায় না। আর সেদিন রাত্রিবেলা বাইরে ডিনার করতে যাওয়ার আগে শিল্পা দেবী একটা শাড়ি হাতে নিয়ে তার মেয়ের রুমের দিকে যায়। আর তখনই কার্তিক তার মাকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার মা, তুমি শাড়ি নিয়ে এদিক ওদিক করছো কেন? কোথায় যাচ্ছ এই সুন্দর শাড়িটা নিয়ে? এটা তো তোমার শাড়ি, আমি তো তোমাকে কিনে দিয়েছিলাম, তাই না? তখন কিন্তু তোমাকে এই শাড়িটা পরলে খুব সুন্দর দেখাতো। হ্যাঁ রে, এটা তো আমার অনেক দিনের শাড়ি, তুই কিনে দিয়েছিলিস, তাই জন্যই তো আমি খুব যত্ন করে শাড়িটা রেখে দিয়েছি। ভাবলাম আজকে যেহেতু বৌমা আমাদের সঙ্গে ডিনার করতে যাবে, তাই বৌমাকে শাড়িটা দিই। এই শাড়িটা যদি বৌমা পরে তাহলে বৌমাকে খুব সুন্দর দেখাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, তোমার বৌমাকে ওই শাড়িটা পরলে অনেক সুন্দর দেখাবে। মা তুমি কিন্তু খুব ভালো, তুমি তোমার বৌমার কত খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, রেডি হয়ে নাও। এই বলে কার্তিক সেখান থেকে চলে যায়। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি এত সুন্দর শাড়িটা বৌমাকে দেব, ওকে এই শাড়িটা পরলে একদমই ভালো দেখাবে না। এই শাড়িটা তো আমি আমার মেয়েকে দিতে যাচ্ছি, আমার মেয়ে এই শাড়িটা পরবে। এই শাড়িটা পরলে আমার মেয়েকে দারুণ সুন্দর দেখাবে। পরে যদি কার্তিক কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি ঠিক অন্য কিছু বুঝিয়ে দেব, কিংবা বৌমার ঘাড়ে দোষ চাপিয়ে দেব।
এই বলে শিল্পা দেবী তার মেয়ের ঘরে চলে যায়। এই সুনিতা, এই নে, আমি তোর জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি। তুই বলছিলিস না আজকে কি পরে বাইরে ডিনার করতে যাবি? এই দেখ, এটা আমার অনেক দিন আগের শাড়ি, কিন্তু এখনো কত সুন্দর আছে। শাড়িটা পরলে তোকে কিন্তু খুব সুন্দর দেখাবে, তাই আমি এটা নিয়ে এলাম। ওয়াও মা, শাড়িটা তো সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম আজকে আমার যাওয়াই হবে না। এই ড্রেসের চক্করে পরে আমি কখন থেকে ভেবেই যাচ্ছি আমি কি পরে যাব, কিন্তু বুঝতেই পারছিলাম না। আসলে আমার এতগুলো ড্রেস তো, তাই আমি খুবই কনফিউজ হয়ে যাই। তুই চিন্তা করছিস কেন? তোর মা যতদিন আছে তোকেও সব চিন্তা করতে হবে না। নে, শাড়িটা পরে নে। ঠিক এমন সময় সেখানে কবিতা আসে। মা, আসলে আমি আপনাকে একটা কথা বলতে এলাম। আজকে আমরা বাইরে ডিনার করতে যাব, কিন্তু আমি কি পরে যাব সেটাই বুঝতে পারছি না। আসলে বিয়ের পর কার্তিকের সঙ্গেই প্রথমবার আমি বাইরে ডিনার করতে যাচ্ছি, তাই একটু তো সুন্দর দেখাতেই হবে। ভাবলাম একবার আপনাকে জিজ্ঞাসা করি। তোমার যা শাড়ি আছে তুমি তাই পরো, তুমি যেন আবার ভেবো না আমি তোমাকেও শাড়ি দেব। আমার যা শাড়ি আছে আমার মেয়ের জন্য আমি রেখে দিয়েছি, ওই শাড়িগুলো শুধুমাত্র আমার মেয়ে পরবে। তোমার যা শাড়ি আছে তুমি সেগুলোর মধ্যে যে কোনো একটা পরে নাও, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে কবিতার মন খারাপ করে, কিন্তু কবিতা তখনও কোনো কিছু না বলেই ঘরে চলে যায়, আর সে একটা পুরানো শাড়ি পরে তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই কার্তিক তার পরিবারকে নিয়ে ডিনার করতে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে, আর কার্তিক আবার নিজের কাজের জন্য অন্য শহরে চলে যায়। এভাবেই একটা বছর কেটে যায়, আর দেখতে দেখতে সুনিতার জন্মদিন চলে আসে। মা, 2 দিন পর কিন্তু আমার জন্মদিন, তোমার মনে আছে তো? তাছাড়া আমি জানি তুমি মনে হয় আমার জন্য গিফটও রেডি করে রেখেছো, তাই তো? হ্যাঁ রে মা, তোর জন্য আবার গিফট রেডি করে রাখবো না এটা কি হতে পারে? আমি তোর জন্য গিফট, পার্টি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি, তবে গিফটটা কি এখন তোকে বলবো না, কারণ ওটা একটা সারপ্রাইজ। আর বাবা, ও বাবা, তুমি আমাকে কি গিফট দিচ্ছ বলো? তোর বাবাও তোর জন্য একটা গিফট কিনেছে, আর সেই গিফটটা কিন্তু অনেক দামি, তবে তুই তোর জন্মদিনের দিনেই দেখতে পাবি। মায়ের মুখে এমন কথা শুনে সুনিতা খুবই খুশি হয়, আর সুনিতা শুধুমাত্র তার জন্মদিনের পার্টির জন্য অপেক্ষা করতে থাকে। সুনিতা তার জন্মদিনের পার্টি উপলক্ষে তার বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করে, আর সেই পার্টির রান্না বান্না সমস্ত কিছুর দায়িত্ব বাড়ির বৌমার উপর গিয়ে পড়ে। কবিতার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে একা হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়, কিন্তু তবুও কেউ তার কথা চিন্তা করে না। এভাবেই দেখতে দেখতে সুনিতার জন্মদিন চলে আসে, আর সকাল থেকেই কবিতা রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যাবেলা সমস্ত আত্মীয় স্বজন তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। সুনিতার বন্ধু বান্ধবীরাও সবাই চলে আসে। রাত্রিবেলা সুনিতা কেক কাটে আর সবাইকে কেক খাওয়ায়। এই যে সুনিতা, এই দেখ, তোর জন্য আমি একটা সোনার নেকলেস নিয়ে এসেছি, পরে দেখ তো কেমন হয়েছে। এই বলে শিল্পা দেবী তার মেয়েকে নিজের হাতে সেই সোনার নেকলেস পরিয়ে দেয়, আর সুনিতার বাবা মেয়ের জন্য একটা সোনার কানের দুল বানিয়ে নিয়ে আসে। এভাবে সুনিতার বাবা মা তাদের একমাত্র মেয়েকে সুন্দর সুন্দর দামি উপহার দেয়, যা দেখে সুনিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু সুনিতার জন্মদিনের ঠিক 1 সপ্তাহ পরেই বাড়ির বৌমা কবিতার জন্মদিন ছিল, তবে সে কথা কারোর মনে নেই। এভাবেই দেখতে দেখতে কবিতার জন্মদিন চলে আসে, কিন্তু কবিতাকে কেউ কোনো উপহার দেয় না, যার ফলে কবিতার মন প্রচন্ড পরিমাণে খারাপ করে। তাই কবিতা নিজের জন্মদিনের দিন শুধুমাত্র চোখে জল ফেলে। এভাবেই 2-4 দিন কাটে, আর একদিন কার্তিক বাড়িতে ফিরে আসে। সরি কবিতা, আমি তোমার জন্মদিনের দিন আসতে পারিনি, তাই আমি আজকে চলে এলাম। আচ্ছা মা, বাবা, তোমার ননদ তোমাকে কি গিফট দিল আমাকে দেখাও না, আমিও দেখবো আমার গিফটটা সুন্দর নাকি ওদের গিফটটা। কি বলছিস রে? বৌমার জন্মদিন? আমাদেরকে তো বৌমা কিছুই বলেনি, তাছাড়া আমরা তো বৌমাকে কিছু গিফটও দিইনি, আমরা কেন শুধু শুধু বৌমাকে গিফট দিতে যাব? মা, তুমি কি তোমার মেয়ের জন্মদিন কোনোদিনও ভুলেছো? তাহলে তুমি তোমার বৌমার জন্মদিন কিভাবে ভুলে গেলে? আর যদি ভুলেই যাও তাহলে তোমার বৌমাকে তো জিজ্ঞাসা করে নিতেই পারতে। আর কি রে সুনিতা, তুই কি তোর বৌদির জন্মদিন জানতিস না? তুই তো তোর বৌদির সবকিছু জানিস, মেকআপের জিনিস কোথায় আছে না আছে, জামা কাপড় সবকিছুই তো। আর ওই সামান্য জন্ম তারিখটা মনে রাখতে পারলি না? আর তাছাড়া তুই তো তোর বৌদির জন্ম তারিখটা আইডেন্টি কার্ডে দেখতেই পারতিস, 1 সপ্তাহ পরেই তো তোর বৌদির জন্মদিন ছিল। কার্তিক, থাক না ওসব কথা, তুমি শুধু শুধু কেন এসব কথা বলছো? এতদিন পর তুমি বাড়িতে এসেছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি। আর তাছাড়া তুমি হঠাৎ করে বাড়িতে এসেছো, এটাই আমার কাছে সারপ্রাইজ, এটাই আমার কাছে গিফট, আমার আর অন্য কোনো গিফটের প্রয়োজন নেই।
মা, আমি তো ভাবছিলাম তুমি তোমার মেয়ের থেকে বৌমাকে বেশি ভালোবাসো, কিন্তু সত্যি আমি ভুল ছিলাম। আর তাছাড়া তুমি তো প্রতিবারই তোমার মেয়েকে গিফট দাও। তুমি কি ভেবেছো আমি কি কিছুই জানি না? কবিতা আমাকে কিছুই বলেনি, কেননা কবিতা তো তোমাদেরকে খুবই ভালোবাসে, তাই আমার চোখে তোমাদের কাউকে ছোট করতে চাই না। কি বলতে চাইছিস রে তুই? আমরা বৌমাকে কেউ ভালোবাসি না? আরে বৌমাকে আমরা কোনো গিফট দিই না মানে এটা নয় যে বৌমাকে আমরা ভালোবাসি না। থাক মা, তোমার যা ভালোবাসা আমি তো সবই দেখতে পাচ্ছি। সেই জন্যই তো সেই দিন তোমার সুন্দর শাড়িটা তোমার মেয়েকে পড়তে বললে, তোমার বৌমার কাছে তো একবার নিয়েও গেলে না। তুমি কি ভেবেছো আমি জানি না কিছু? আমি দেখতে পাইনি কিছু? আমি সবই দেখেছিলাম, তাও তোমাকে কিচ্ছু বলিনি। আর তাছাড়া আমি তোমাকে ফোন করেও বলেছিলাম তোমার বৌমার জন্মদিনের কথা, তুমি হ্যালো হ্যালো করতে করতে ফোন কেটে দিলে, শুনতে পেয়েও পেলে না। আমি সবই বুঝি। আরে না না কার্তিক, আমি তো তোর কথাটা বুঝতে পারছিলাম না। কখন থেকে তুই হ্যালো হ্যালো বলেই যাচ্ছিলি, আমি তোর কথা শুনতে পাইনি, তাই জন্যই তো কেটে দিয়েছিলাম। এভাবেই কার্তিক যখন সবার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন কার্তিকের সামনে সবাই ভালো সাজার নাটক করতে থাকে। সুনিতা, তোর জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছিলাম, কিন্তু ওগুলো দিয়ে তোকে কি করবো বল? তোর তো এমনি অনেক গিফট হয়ে গেছে। মা বাবা তোকে সোনার গহনা দিয়েছে, কিন্তু তোর বৌদিকে তো কিছুই দেয়নি। সেই জন্যই ভাবছি ওই গিফটগুলো তোকে না দিয়ে তোর বৌদিকেই দিয়ে দেবো। আর হ্যাঁ কবিতা, এই দেখো আমি তোমার টিকিট কেটে নিয়ে চলে এসেছি। দিল্লিতে চলে যাবো আমরা, আর ওখানে আমি একটা ভালো কাজের সন্ধানও পেয়েছি। আমাকে আমাদের কোম্পানি থেকে দিল্লিতে পাঠাবে, তুমি আর আমি ওখানেই থাকবো। কার্তিকের এই কথা শুনে শিল্পা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রাগে একেবারে ফেটে পড়ে এবং সবার সামনে কবিতাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যার ফলে কার্তিক আর কিছুতেই সেই বাড়িতে থাকতে চায় না। কয়েকদিনের মধ্যেই কার্তিক কবিতাকে নিয়ে দিল্লিতে চলে যায়। এর ফলে বাড়ির সমস্ত কাজকর্ম এখন শিল্পা দেবীকেই করতে হয়। আর কয়েক মাসের মধ্যেই শিল্পা দেবী তার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দেয়, যার ফলে শিল্পা দেবী এবং তার স্বামী পুরোপুরিভাবে একা হয়ে পড়ে। তাই এখন তারা বুঝতে পারে তারা বাড়ির বৌমার সঙ্গে বড্ড অন্যায় করেছে। তাই তারা একদিন ছেলে বৌমার কাছে যায় আর হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত কবিতা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়, আর আবার কবিতা শ্বশুর বাড়িতে ফিরে আসে এবং সবার সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।